একটু শুনে নেবে। মূলত এর আগের ক্লাসে আমরা প্রথমেই আলোচনা করে দেখেছি যে জীবজ অণু বা বায়োমলিকুলস কি। আলোচনা করতে গিয়ে দেখা গেছে যে এই জীবজ অণু অর্থাৎ জীব দেহ গঠন করে, এবং আলোচনার সাহায্যে এটাও আমরা বুঝতে পেরেছি যে এই জীবজ অণু বিভিন্ন জীবজ অণু অর্থাৎ বিভিন্ন যে জীবজ উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলি এবং আমাদের আর্থ ক্রাস্টে যে উপাদান তার একটা মিল দেখা যায়, আমরা মিল খুঁজে পাই। বিভিন্ন কম্পাউন্ড অ্যানালাইসিস বা এলিমেন্টাল অ্যানালাইসিসের সাহায্যে সাধারণত সেটা প্রমাণ করা সম্ভব। আমি উদাহরণের সাহায্যে সেটা বোঝানোরও চেষ্টা করেছি। আশা করছি সেখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পরবর্তীকালে আমি এটা বুঝিয়েছি যে এই জীব দেহ বিশেষ করে কোষের সমন্বয়ে গঠিত, এটা আমরা সকলে আলোচনা করে বুঝতে পেরেছি। এই কোষীয় উপাদান আমরা যদি দেখি তাহলে সেটি হচ্ছে প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমের উপাদান কি না, বিভিন্ন বায়োমলিকুলস বা আমরা বলে থাকি জীবজ অণু, যেটি মূলত দু প্রকার হতে পারে, এক অজৈব আর দ্বিতীয় হচ্ছে জৈব। জৈব অর্থাৎ অর্গানিক। তো আমাদের এই চ্যাপ্টারে মূলত আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন অর্গানিক মলিকিউলসগুলি অর্থাৎ জৈব অণুগুলি সম্পর্কে। অজৈব অণুগুলি সম্পর্কে ছোট্ট করে ধারণা চ্যাপ্টারের শুরুতেই দেওয়া রয়েছে বইয়ে, তো তোমরা সেটা দেখে নিতে পারো আলাদা করে। তো সেটা আলাদা করে বোঝানোর কিছু নেই। মূলত আমরা প্ল্যান্ট নিউট্রিশনে বিভিন্ন যে সকল খনিজ লবণ সম্পর্কে আলোচনা করি এবং উদ্ভিদে সেই খনিজ লবণের গুরুত্ব কী সেগুলো আলোচনা করি। তো এখানেও আলাদা কিছু নয়, বিশেষ পার্থক্য আমরা দেখতে পাবো না। অর্থাৎ বিভিন্ন যে সকল অজৈব অণু বা খনিজ মৌল তাদের যে জীব দেহে বিশেষ করে প্রাণী দেহে যদি গুরুত্ব আলোচনা করা যায় তাহলে খুব বিশেষ পার্থক্য দেখা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব যে একই ভূমিকা প্রায় পালন করে। কিছু পার্থক্য অবশ্যই রয়েছে, সেগুলোকে আলাদা করে চিহ্নিত করতে হয়। তো আমরা শুরু করেছিলাম জীবজ অণু দিয়ে, বিশেষ করে জৈব বা অর্গানিক মলিকুলস দিয়ে অর্থাৎ জৈব অণু দিয়ে। তো এই জৈব অণু দেখো, এটা আলোচনা করার পূর্বে এটাও একটু মাথায় রাখতে হয় যে আমরা সকলেই জীবের উৎপত্তি আলোচনা করেছি। জীবের উৎপত্তি আলোচনা করতে গিয়ে সাধারণত দেখেছি যে বিভিন্ন জৈব এবং অজৈব অণুর ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথম সজীব বস্তুর আবির্ভাব ঘটে। তো এই মানে আলোচনা থেকে সাধারণত এই সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে যে মূলত একটি সজীব বস্তু, যে সজীব বস্তু থেকে মূলত প্রথম আদি কোষের আবির্ভাব হয়েছিল, আমরা বলতে পারি যে একটি কোষ সাধারণত এই বিভিন্ন প্রকারের জৈব এবং অজৈব অণু নিয়েই গঠিত। তো আমরা যদি একটু সেই সকল রাসায়নিক বিক্রিয়া আলোচনা করার চেষ্টা করি তাহলে দেখব যে বিভিন্ন মাইক্রোমলিকিউলস এবং বিভিন্ন ম্যাক্রোমলিকিউলস তাদের ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই সজীব বস্তু তথা আদি কোষের আবির্ভাব ঘটে। তো আমি গতদিন আলোচনা শুরু করেছিলাম মাইক্রোমলিকিউলস দিয়ে। মাইক্রোমলিকিউলস যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, নিউক্লিওটাইড এবং সরল শর্করা যেমন মনোস্যাকারাইড ইত্যাদি। তো এই মাইক্রোমলিকিউলসগুলি হচ্ছে মোনোমার। স্বাভাবিকভাবে এই মাইক্রোমলিকিউলস বা ক্ষুদ্র অণু, ক্ষুদ্র জৈব অণু, এগুলি সমন্বয়ে আমরা বলতে পারি যে ম্যাক্রোমলিকিউলস গঠিত হয়। অর্থাৎ ম্যাক্রোমলিকিউলসগুলি আলাদা কিছুই নয়, মাইক্রোমলিকিউলসের পলিমার। তো এই ধারণাটা প্রথমে দরকার। এরপর এক এক করে আমাদের মাইক্রোমলিকিউলসগুলো সম্পর্কে আলোচনা করতে হয়, তাদের গঠনগুলো আলোচনা করতে হয়, তাদের কাজ আলোচনা করতে হয়। একইভাবে ম্যাক্রোমলিকিউলসগুলি তাদের গঠন এবং তাদের ভূমিকা জীবদেহে আমরা আলোচনা করে থাকি। একটু বলে নিই যে আমরা গতকালকে বা গত ক্লাসে বিশেষ করে অ্যামাইনো অ্যাসিড আলোচনা শুরু করেছিলাম। মূলত অ্যামাইনো অ্যাসিডের গঠনটা দেখেছি
একটু মনে করিয়ে দিতে চাই, একটা অ্যামাইনো অ্যাসিড মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত। শুধু তাই নয়, যদি আমরা দেখি তাহলে এর এক প্রান্তে অ্যামাইনো গ্রুপ থাকে এবং অপর একটি প্রান্তে বিশেষ করে বলা যেতে পারে যে আলফা কার্বনের সঙ্গে কার্বো অক্সিল গ্রুপ যুক্ত থাকে। আমরা অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা সকলের কাজে লাগবে, আমি সেটাই আলোচনা করেছি। একটু যদি টেক্সট বই দেখো তাহলে দেখবে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। অবশ্যই সকলকে এই সাজেশন সবসময় আমি দিই যে একটু টেক্সট বই দেখবে, আরও কিছু বৈশিষ্ট্য জানতে পারবে, আরও গভীরে বিষয়টা সম্পর্কে জানা যাবে। তো আমি আপাতত শুরু করার পূর্বেই বলে দিয়েছিলাম যে আমি যতটুকু করাচ্ছি একটু যদি বুঝে বুঝে নোট ডাউন করে নাও। এর বাইরে মূলত কোনো কনসেপ্টের প্রয়োজন আলাদা করে দরকার নেই, বা এর বাইরে হয়তো কোনো পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে হয়তো আমি এটুকু বলতে পারি যে হয়তো দরকার পড়বে না। ঠিক আছে? তো অ্যামাইনো অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে দেখেছি যে এগুলি জুইটার আয়ন গঠন করে। সাধারণত যে পিএইচে জুইটার আয়ন গঠিত হয় তাকে আইজোইলেকট্রিক পিএইচ বলে। আশা করছি কতদিন একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, একটু অসুবিধা হতে পারে। তো যদি খুব বিশেষ অসুবিধা হয়ে থাকে তাহলে বলবে, আরও একবার আলোচনা করা যেতে পারে। তো অ্যামাইনো অ্যাসিডের গঠনটা আলোচনা হয়েছিল আর অ্যামাইনো অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্যটা আলোচনা হয়েছিল। একটু এগিয়ে যাব। অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড, ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? অফ অ্যামাইনো অ্যাসিড। দেখো, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ভাগ করা রয়েছে। আমি চেষ্টা করেছি যে এই একটি ভাগের মাধ্যমে সকল অ্যামাইনো অ্যাসিডগুলিকে সাধারণত বোঝানোর চেষ্টা করেছি। দেখে নাও, আমরা অ্যামাইনো অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করে নিতে পারি। এক হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক কথার অর্থ হচ্ছে জল বিকর্ষী। ফোবিয়া, জলের প্রতি বিকর্ষণ। হাইড্রো কথার অর্থ হচ্ছে এখানে জল। ঠিক আছে? হাইড্রোফোবিক এগুলি মূলত বলা যেতে পারে নন পোলার অর্থাৎ মেরুবিহীন। এগুলি হচ্ছে মেরুবিহীন। একইভাবে আরও একটা প্রকারভেদ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক কথাটি নির্দেশ করছে যে এটি জলকে আকর্ষণ করে। ফিলিয়া বা ফিলিক কথাটি হচ্ছে আকর্ষণকে বোঝায়। টু ফল ইন লাভ আমরা বলতে পারি, অর্থাৎ এখানে আকর্ষণকে বোঝানো হচ্ছে হাইড্রোফিলিক। মূলত এই হাইড্রোফিলিক মেরুযুক্ত বা আমরা বলতে পারি পোলার প্রকৃতির। পোলার, নন পোলার, পোলার। এখন ক্লাস 11-12-এ আশা করছি পোলার বা নন পোলারের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তো আমি আশা করছি সকলের এই ধারণা রয়েছে যে পোলার বলতে বা নন পোলার বলতে কি বোঝায়, এবং আমরা আশা করছি যে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, ফলে এগিয়ে যেতে পারি। বলছে পোলার, এই হাইড্রোফিলিক পোলার এটা আবার 3 প্রকার হতে পারে। এক হচ্ছে নেগেটিভলি চার্জড, দ্বিতীয় হচ্ছে পজিটিভলি চার্জড। এক কথায় নেগেটিভলি চার্জ বলতে অ্যাসিডিক বলতে পারি, পজিটিভলি চার্জ বলতে বেসিক বলতে পারি, আর তৃতীয় নম্বর হচ্ছে আনচার্জড অর্থাৎ নিউট্রাল। আনচার্জড অর্থাৎ নিউট্রাল প্রকৃতির বলতে পারি, নিউট্রাল। ঠিক আছে? একটু বিভিন্ন উদাহরণগুলো দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই করব। দেখে নাও, বলছে সাধারণত নেগেটিভলি চার্জ বা অ্যাসিডিক প্রকৃতির যদি আমরা দেখি তাহলে দুটি রয়েছে। এক হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড আর দ্বিতীয় হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। বেসিক প্রকৃতির যদি দেখি তাহলে দেখো, বেসিক অ্যামাইনো অ্যাসিড একটু মনে করায়, সকলেই জানো
বিশেষ করে আমরা যখন এই হিস্টোন প্রোটিন আলোচনা করেছি, দেখেছি যে হিস্টোন প্রোটিন বেসিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা সমৃদ্ধ, এবং সেখানে বারবার আলোচনা হয়েছে যে লাইসিন আর্জিনিন দ্বারা সমৃদ্ধ। তো বেসিক প্রকৃতির অ্যামাইনো অ্যাসিড বলতে আমরা বলতে পারি লাইসিন, আর্জিনিন, এবং এর সঙ্গে আরও একটি যুক্ত করব, সেটি হচ্ছে হিস্টিডিন। হিস্টিডিন আনচার্জড বা নিউট্রাল প্রকৃতির যদি দেখতে হয় তাহলে দেখব যে সেরিন রয়েছে, সেরিন রয়েছে। সেরিনের পাশাপাশি আমরা বলতে পারি থ্রিওনিন, অ্যাসপারজিনিন, গ্লুটামিন এবং সিস্টেইন। থ্রিওনিন, ঠিক আছে, অ্যাসপারজিনিন, গ্লুটামিন এবং এর সঙ্গে আমরা দেখব যে বিশেষ করে সিস্টেইন রয়েছে, ঠিক আছে, সিস্টেইন। এখানে একটু আলাদা করে বলে দিতে চাই যে এই অ্যাসপারজিনিন এটি অ্যামাইড গ্রুপ যুক্ত। অ্যাসপারজিনিন আলাদা করে লিখে দিচ্ছি, এটি অ্যামাইড গ্রুপ যুক্ত, ঠিক আছে। কারণ একটা আলাদা আরও ভাগ করা যেতে পারে এই অ্যামাইনো অ্যাসিডের, যেখানে আমরা অ্যামাইড গ্রুপ যুক্ত অ্যামাইনো অ্যাসিডকে আলাদা করে আলোচনা করি। তো এখানেই আমি আলাদা করে দেখিয়ে দিলাম যে অ্যাসপারজিনিন হচ্ছে অ্যামাইড গ্রুপ যুক্ত। একটু দেখে নেব যে এই হাইড্রোফোবিক নন পোলার এটা বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে অ্যালিফ্যাটিক গ্রুপ যুক্ত, অ্যালিফ্যাটিক গ্রুপ যুক্ত বলা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে আমরা বলতে পারি অ্যারোমেটিক গ্রুপ যুক্ত, অ্যারোমেটিক। আশা করছি এই অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এইগুলোর ব্যাখ্যা এখন আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ অনেকেই আশা করা যাচ্ছে যে তোমরা ক্লাস 11-এ অর্গানিক শুরু করে দিয়েছো, অর্গানিক পড়েছো, তো সেখানে অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এই ভাষাগুলোর সঙ্গে তোমরা পরিচিত। তো অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক এছাড়া আমরা দেখব যে হেটারোসাইক্লিক গ্রুপ যুক্ত হয়ে থাকে। হেটারোসাইক্লিক গ্রুপ যুক্ততে ভাগ করতে পারি। হেটারোসাইক্লিকের পাশাপাশি আমরা সালফার গ্রুপ যুক্ততেও ভাগ করে নিতে পারি, ঠিক আছে। আমি এইখানে আলাদা করে করছি সালফার কন্টেনিং, সালফার গ্রুপ কন্টেনিং, ঠিক আছে, বা সালফার গ্রুপ যুক্ত, সালফার গ্রুপ যুক্ত, ঠিক আছে। একটু দেখে নেবে, এটা হেটেরোসাইক্লিক গ্রুপ যুক্ত, এটা অ্যালিফ্যাটিক গ্রুপ যুক্ত, এটা অ্যারোমেটিক গ্রুপ যুক্ত, আর এটা সালফার গ্রুপ যুক্ত। এই চারটি ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। একটু দেখে নাও। বলছে অ্যালিফ্যাটিক গ্রুপ যুক্তর উদাহরণ হচ্ছে আমরা বলতে পারি গ্লাইসিনের পাশাপাশি বলা যেতে পারে যে অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, ভ্যালিন, লিউসিন, ঠিক আছে, লাইসিন, আর আমরা লাইসিন বলবো না, লাইসিন হচ্ছে এখানে বেসিক রয়েছে। লাইসিনের সাথে সাথে আইজোলিউসিন এবং প্রোলিন। অপরদিকে অ্যারোমেটিক গ্রুপ যুক্ত হচ্ছে তিনটি রয়েছে, টাইরোসিন, ফিনাইল অ্যালানিন। টাইরোসিন আমরা এখানে দুটো লিখবো আপাতত, টাইরোসিন এবং ফিনাইল অ্যালানিন। এখানে হেটেরোসাইক্লিক গ্রুপ যুক্ত যদি দেখি তাহলে ট্রিপ্টোফ্যান এবং তার সঙ্গে আরও একটি পেয়ে থাকি হাইড্রক্সি প্রোলিন বলে। এখানে বলে দিতে চাই যে ট্রিপ্টোফ্যানও হচ্ছে অ্যারোমেটিক, হেটেরোসাইক্লিক কিন্তু অ্যারোমেটিক গ্রুপ যুক্ত। অপরদিকে সালফার কন্টেনিং আমরা তিনটে দেখব, এক হচ্ছে সিস্টিন এবং মিথিওনিন, ঠিক আছে, মিথিওনিন।
এখানে আলাদা করে বলে দেবো যে মিথিওনিন আবার অ্যালিফ্যাটিকও মধ্যেও আমরা আলোচনা করে থাকি। অ্যালিফ্যাটিকের মধ্যেও মিথিওনিনকে আলোচনা করা হয়। এই কয়েকটা জিনিস একটু অবশ্যই মাথায় রাখতে হবে। সিস্টেইন অপরদিকে এখানে যদি লিখে দিই, সিস্টেইন আনচার্জ প্রকৃতিরও বলতে পারি, সিস্টেইন আনচার্জ প্রকৃতিরও বলতে পারি। তো এই কয়েকটি জিনিস যদি আলাদা করে মাথায় রাখা যায় তাহলে মোটামুটি পুরো শ্রেণী বিভাগটা আমার সামনে রয়েছে। আমরা এই শ্রেণী বিভাগ থেকে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য বলতে পারি, যে কোনটি অ্যারোমেটিক গ্রুপযুক্ত বেনজিন রিং যুক্ত, কোনটি হেটেরোসাইক্লিক গ্রুপ যুক্ত, কোনটি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন গ্রুপ যুক্ত, কোনটি নেগেটিভলি চার্জড অর্থাৎ অ্যাসিডিক, কোনগুলি বেসিক, কোনগুলি নিউট্রাল প্রকৃতির, কোনগুলি হাইড্রোফোবিক বা নন পোলার, কোনগুলি হাইড্রোফিলিক বা পোলার প্রকৃতির। তো এবার একটু আলাদা করে বলবো যে পুরোটা কি মুখস্থ রাখতে হয় না, হয়তো সত্যি পুরোটা মুখস্থ রাখার প্রয়োজন পড়ে না, কিন্তু সাধারণ ধারণা একটু বলি। তোমাদের অনেকের এই বেসিক অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে সকলেরই প্রায় ধারণা রয়েছে, এটা আমি ধরে নিতে পারি। তাহলে বেসিক বাদ দিয়ে যদি দেখি তাহলে অ্যাসিডিক, দেখো নামেই আছে, নামই বলে দিচ্ছে যেগুলি অ্যাসিডিক প্রকৃতির, অর্থাৎ অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। তাহলে এই দুটো আর এই তিনটে বাদ দিয়ে আমি বাকিগুলো ধরে নিতে পারি যে সেগুলি নিউট্রাল। তো মোটামুটি এগুলো মনে রাখা যায় এবং এগুলো মনে রাখলে সকলের সুবিধা হবে। শুধু তাই নয়, সালফার কন্টেনিং তিনটে আছে, এটা আমাদের মনে রাখতে হয়। বিশেষ করে এই মিথিওনিন সম্পর্কে আমাদের সকলকেই জানতে হয়। মিথিওনিন যদি জানতে পারি তাহলে সিস্টেইন এবং সিস্টিন এটাও আমরা জেনে রাখতে পারি। এবং অ্যারোমেটিক গ্রুপ যুক্ত দেখতে গেলে তিনটে আছে, টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান। তো এইটাও জেনে রাখা যায়। তো এই জিনিসগুলো যদি একটু বসে সময় দেওয়া যায় তাহলে আশা করছি এইটা নিজে থেকে তৈরি করা যায়। এরপরে আমাদের যদি কোনো প্রশ্ন করা হয় যে কোনটি পোলার, কোনটি নন পোলার, কোনটি বেসিক, কোনটি অ্যাসিডিক ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যদি প্রশ্ন পেয়ে থাকি তাহলে স্বাভাবিকভাবে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি। এখানে একটু বলে দিতে চাই, আমাদের বইয়ে আলাদা করে যদি আমরা দেখি তাহলে প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের সাধারণত কাজ বা ভূমিকা দেহে, দেখো এই অ্যামাইনো অ্যাসিডগুলি তো স্বাভাবিকভাবে আমাদের দেহে কোনো না কোনো ভূমিকা পালন করে। আমরা দেখেছি যে মূলত এই অ্যামাইনো অ্যাসিডকে আবার এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল এই দুটো প্রকারভেদে ভাগ করতে পারি। আগের দিন এটা আলোচনা হয়েছে, অপরিহার্য বা অনপরিহার্য এই দুটো ভাগে ভাগ করতে পারি। তো স্বাভাবিকভাবে এই অ্যামাইনো অ্যাসিডগুলির দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই। তো প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা একটা সারণীর মধ্যে দেওয়া রয়েছে, তো সেটা চাইলে সকলে দেখতে পারো। জাস্ট আইডিয়ার জন্য, বেসিক আইডিয়া যেটা হয়তো সকলের দরকার, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য হয়তো স্বাভাবিকভাবেই প্রয়োজন। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, আজকে যদি লাইসিন তার ভূমিকা বা আর্জিনিন বা হিস্টিডিনের ভূমিকা আলোচনা করতে হয় তাহলে একটু অভিজ্ঞতা কাজে লাগালেই আমরা ভূমিকা বলতে পারি যে মূলত এগুলি হিস্টোন প্রোটিন গঠন করে। আর এই হিস্টোন প্রোটিন সাধারণত আমরা বলতে পারি যে নিউক্লিক অ্যাসিডের বিশেষ করে ক্রোমোজোমের উপাদান। তো একটু বুদ্ধি লাগালেই বলা যায়, একটু স্বাভাবিকভাবে যদি অভিজ্ঞতা কাজে লাগানো যায় তাহলে এমনি বলা যেতে পারে। পরবর্তীকালে আরও আলোচনা করলে বুঝবো যে অন্যান্য অ্যামাইনো অ্যাসিডেরও বিশেষ ভূমিকা রয়েছে। যাই হোক, সকল অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা হয়তো এই মুহূর্তে আলোচনা করা সম্ভব না, এটা বুঝতে হবে, এটা নিজস্ব আগ্রহে একটু দেখতে পারো, এটুকু আমি বলতে পারি। যেমন মিথিওনিন, এটা আলাদা করে অবশ্যই জানতে হয়। যে কোনো প্রোটিন কি অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল, তাই না? তো যে কোনো প্রোটিন গঠিত হওয়ার সময় এই মিথিওনিন এই প্রোটিনের সব সময় আমরা দেখব যে এক প্রান্তে থাকবেই, এই মিথিওনিন এক প্রান্তে থাকবে। তাহলে প্রোটিন গঠনে মিথিওনিনের বিশেষ ভূমিকা রয়েছে। এই প্রোটিন গঠনে
মিথিওনিনের আমরা বিশেষ ভূমিকা দেখতে পাই। তো এই ভূমিকাগুলো একটু নিজেদের আগ্রহে পড়ে দেখা যায়, এইটুকুই আমার বলার কথা। আলাদা করে হয়তো আমি আর এই এর থেকে গভীরে আলোচনা করব না। আমি একটু বলে দিই, এর মধ্যে থেকে তোমরা যদি দেখো যারা বিশেষ করে কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ, এনসিআরটিতে আলাদা করে হয়তো খুব বিশেষ উদাহরণ আলোচনা করা নেই, আমি বলে দিচ্ছি। যেমন নিউট্রালের উদাহরণ বলা আছে, নিউট্রাল প্রকৃতির অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ বলা আছে, সেটা হচ্ছে ভ্যালিনের উদাহরণ বলা আছে, এটা আলাদা করে উল্লেখ করে দিলাম। এছাড়া অ্যারোমেটিক আমি আগেই বলেছি তিনটেই হয়, টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান, এই তিনটেই হয়। তো এই তিনটি উদাহরণ আলোচনা করা রয়েছে। পাশাপাশি অ্যাসিডিক আর বেসিক সম্পর্কে বলা আছে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যাসিডিক হচ্ছে দুটি আছে, অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড, আর বেসিক তিনটি আছে, লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন। তো আশা করছি এইটুকু আলাদা করে নেওয়া যেতেই পারে যারা বিশেষ করে কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছ। আমরা এরপর এগিয়ে যাব, আমরা দেখব যে এই অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা কি। দেখো প্রচুর ভূমিকা আছে, আলাদা আলাদা করে প্রতিটির তো ভূমিকা রয়েছে, তো ওইভাবে ভূমিকা আলোচনা করা হয়তো সম্ভব নয়। শুধু যেটা আমরা মানে আলোচনা করে বুঝবো সেটা হচ্ছে যে এই অ্যামাইনো অ্যাসিড দেহে প্রোটিন গঠন করে। অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল মূলত পলিপেপটাইড বা আমরা বলতে পারি যে প্রোটিন গঠন করে। তো স্বাভাবিকভাবে এই অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। একটু দেখে নেবে পেপটাইড বন্ডটা আমি একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি, আশা করছি সকলে এটা নোট ডাউন করে নিয়েছো। তো আমি মুছতে পারি। আচ্ছা, পেপটাইড বন্ড একটু দেখে নাও। পেপটাইড বন্ধনী, তো প্রথমেই বুঝবো যে পেপটাইড বন্ধনী হচ্ছে দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনী সৃষ্টি হয় তাকে পেপটাইড বন্ধনী বলে। দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড বন্ধনী, আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি। দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনী তাকে আমরা পেপটাইড বন্ড বলে থাকি, পেপটাইড বন্ড বলে থাকি, ঠিক আছে। তো এই জায়গায় এই পেপটাইড বন্ধনী কিসের এবং কিসের মধ্যে গঠিত হয়, একটা অ্যামাইনো অ্যাসিডের গঠন দেখাচ্ছি। H2N, অপরদিকে আলফা কার্বন, তার সঙ্গে আমরা দেখব যে একটি হাইড্রোজেন এবং একটি আর গ্রুপ যুক্ত থাকে এবং COOH কার্বো অক্সিলিক গ্রুপ আমরা দেখতে পাই। এটাকে এইভাবে লেখা যেতে পারে C ডবল বন্ড O এবং OH। অপরদিকে আরও একটি অ্যামাইনো অ্যাসিড NH, বা আমরা এইভাবে লিখতে পারি সুবিধার জন্য HNH, অপরদিকে CH আর এবং কার্বো অক্সিলিক গ্রুপ, এইভাবে লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে, এইভাবেও লিখতে পারি। যাই হোক, তো এখানে বন্ধনীটি মূলত গঠিত হয় এই OH আর এই H। তো যখন বন্ধনী সৃষ্টি হয় তখন H2O অপসারিত হবে। H2O অপসারিত হলে সাধারণত এই অ্যামাইনো অ্যাসিডের এই কার্বন এবং এই অ্যামাইনো অ্যাসিডের এই নাইট্রোজেনের মধ্যে এই পেপটাইড বন্ধনী গঠিত হয়। একটু দেখে নেবে এই পেপটাইড বন্ধনী গঠিত হয়। তাহলে এটা হলে H2N, আমরা বলতে পারি CH আর CH আর অপরদিকে C ডবল বন্ড O
এর সঙ্গে এন এইচ সি এইচ সি ডবল বন্ড ও এইচ আর, তাহলে এইটা হচ্ছে মূলত পেপটাইড বন্ধনী গঠিত হয়েছে এই জায়গায়। তো আশা করছি বুঝতে পারছো যে দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিভাবে জলের অপসারণের মাধ্যমে মূলত পেপটাইড বন্ধনী গঠিত হয়। একটা প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল, আর একটা প্রোটিনে স্বাভাবিকভাবে একটা এন প্রান্ত, এন টার্মিনাল বলে থাকি আমরা, এন প্রান্ত বা এন টার্মিনাল বলা হয়। আর আরেক প্রান্ত হচ্ছে সি প্রান্ত বা সি টার্মিনাল বলে থাকি, অর্থাৎ কার্বক্সিলিক প্রান্ত, সি টার্মিনাল দেখতে পাই, সি টার্মিনাল দেখতে পাই। তো আশা করছি এই পেপটাইড বন্ধনী নিয়ে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। সরাসরি চলে যাব প্রোটিন। আমি আগের দিন বলেছিলাম যে আগে মাইক্রোমলিকুলগুলো করে নেব, কিন্তু পরে চিন্তা ভাবনা করলাম যে একই সাথে মাইক্রোমলিকুলগুলির সঙ্গে একই সাথে ম্যাক্রোমলিকুলগুলোও করিয়ে দেব। অর্থাৎ যখন অ্যামাইনো অ্যাসিড আলোচনা করব, অ্যামাইনো অ্যাসিড একটি মাইক্রোমলিকুল, এই অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে আমরা দেখব যে প্রোটিন গঠিত হয়। প্রোটিন একটা ম্যাক্রোমলিকুল, তো প্রোটিনটাও আমরা পাশাপাশি চেষ্টা করব আলোচনা করে নেওয়ার। প্রোটিন দেখো, বারবার বলা হচ্ছে যে প্রোটিন কি না অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল, লং চেন অফ অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, লং চেন অফ অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল। ততোধিক অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং যুক্ত হয়ে সাধারণত আমরা দেখব যে এই পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে তথা প্রোটিন গঠন করে। এখানে একটু আলাদা করে বলে দিতে চাই যে একটা পলিপেপটাইড আমরা সাধারণত বলে থাকি যে পলিপেপটাইড মানে প্রোটিন। তবে একটু মাথায় রাখবো যে পলিপেপটাইড এবং প্রোটিনের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা পলিপেপটাইডকে প্রোটিন বলতে পারি, তবে এটাও মাথায় রাখা দরকার যে এই পলিপেপটাইড বা প্রোটিনের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আমরা দেখতে পাই। অবশ্যই চেষ্টা করব আলোচনা করে নেওয়ার। আমরা প্রথমেই দেখে নেব যে এই প্রোটিনের দেহে কাজ বা ফাংশন কি। দেখো, দেহে প্রোটিন আমরা যদি দেখি, প্রোটিন সাধারণত বিভিন্ন ভূমিকা দেখা যায়। বিভিন্ন ধরনের প্রোটিন বিভিন্ন ভূমিকা পালন করে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, কোলাজেন প্রোটিন, এটা এক প্রকার প্রোটিন যেটা আমরা দেখব যে আমাদের ইন্ট্রাসেলুলার গ্রাউন্ড সাবস্ট্যান্সটা তৈরি করে। ঠিক আছে, ইন্ট্রাসেলুলার গ্রাউন্ড সাবস্ট্যান্স তৈরি করে। যেমন একটু ছোট্ট করে বলে দিতে চাই যে বিশেষ করে আমরা যদি কানেকটিভ টিস্যু দেখি, কানেকটিভ টিস্যু যখন এর পরে প্রাণীকলাতে আলোচনা করব, আমরা দেখব যে এই কোলাজেন প্রোটিন মূলত ধাত্রে, অর্থাৎ আমাদের কোষীয় ধাত্রের মধ্যে দু ধরনের প্রোটিন পাই। এক হচ্ছে কোলাজেন প্রোটিন, আর দ্বিতীয় হচ্ছে আমরা দেখব ইলাস্টিন প্রোটিন। ঠিক আছে, তো এই কোলাজেন প্রোটিন বলা যেতে পারে যে গ্রাউন্ড সাবস্ট্যান্স অর্থাৎ কোষীয় উপাদানটা গঠন করতে সাহায্য করে। ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা কথার অর্থ হচ্ছে কোষ মধ্যস্থ, সেলুলার গ্রাউন্ড সাবস্ট্যান্সটা তৈরি করে। কোষ মধ্যস্থ যে ভূমিটা, সেই ভূমি যে পদার্থ, সেই ভূমি পদার্থটা তৈরি করে। এছাড়াও বিভিন্ন প্রোটিন বিভিন্ন ভূমিকা পালন করে। যেমন ট্রিপসিন ডাইজেশনে সাহায্য করে। ট্রিপসিন হচ্ছে একটা এনজাইম, আমরা বলতে পারি যে এটি হচ্ছে এক প্রকার ডাইজেস্টিভ এনজাইম, পরিপাককে সাহায্যকারী এনজাইম। অপরদিকে আমরা দেখব যে ইনসুলিন আবার এটাও প্রোটিন ধর্মীয়, কিন্তু এটি হচ্ছে হরমোন, ফলে প্রোটিন দেহে হরমোনেরও ভূমিকা পালন করে, মাথায় রাখতে হবে।
আমাদের দেহে যে সকল অ্যান্টিবডি আমরা দেখব যে সৃষ্টি হয় অ্যান্টিজেনের বিরুদ্ধে, সেই অ্যান্টিবডিগুলো কিন্তু সাধারণত বলা যেতে পারে যে প্রোটিন ধর্মীয় হয়ে থাকে, গ্লোবিউলিন প্রোটিন ধর্মীয়, গ্লোবিউলিন প্রকৃতির প্রোটিন ধর্মীয় দেখব যে অ্যান্টিবডি গুলি হয়ে থাকে। মূলত আমরা বলতে পারি যে এরা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। ঠিক আছে, প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে, প্রতিরোধ বা প্রতিরক্ষা করে বলা যেতে পারে। অপরদিকে আমরা দেখব যে রিসেপ্টর রূপেও এরা কাজ করে। রিসেপ্টর অর্থাৎ গ্রাহক, রিসেপ্টর অর্থাৎ আমরা বলতে পারি যে এরা গ্রাহক রূপেও কাজ করে। অর্থাৎ যেমন টেস্টের জন্য, স্মেলের জন্য বিভিন্ন আমরা দেহে গ্রাহক যন্ত্র দেখতে পাই। তো এই গ্রাহক রূপে কারা কাজ করছে? এই প্রোটিন কাজ করছে। অপরদিকে এরা ট্রান্সপোর্টার, মানে বিশেষ করে বলা যেতে পারে যে এরা পরিবহনেও সাহায্য করে, ট্রান্সপোর্টেও সাহায্য করে, পরিবহনে, ট্রান্সপোর্ট অর্থাৎ এরা পরিবহনেও সাহায্য করে। একটি উদাহরণ দিচ্ছি, গ্লুট বলে একটি প্রোটিন আমরা কোষ পর্দায় পেয়ে থাকি, গ্লুট প্রোটিন। এবার গ্লুট কথাটির সম্পূর্ণ অর্থ হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার, গ্লুকোজ ট্রান্সপোর্টার, গ্লুকোজ ট্রান্সপোর্টার। তো এই গ্লুকোজ ট্রান্সপোর্টারের কাজ হচ্ছে এটি কোষ পর্দার একদিক থেকে অপর দিকে, অর্থাৎ কোষের বাইরে থেকে কোষের মধ্যে এই গ্লুকোজের ট্রান্সপোর্টে বা পরিবহনে সাহায্য করে। তো বিভিন্ন ধরনের প্রোটিন বিভিন্ন ভূমিকা পালন করে। অপরদিকে আরেকটা জিনিস একটু সকলকে বলবো মাথায় রাখতে, এটা সকলেই আমরা জানি যে আমাদের দেহে প্রোটিন সংশ্লেষিত হওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে আমরা জানি যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, আরএনএ অর্থাৎ এমআরএনএ গঠিত হয় এবং এই এমআরএনএ থেকে প্রোটিন সৃষ্টি হয়। এটা একমাত্র পদ্ধতি দেহে, যে পদ্ধতিতে বলা যেতে পারে যে দেহে প্রোটিন সংশ্লেষিত হয়। তাহলে এটা হচ্ছে প্রোটিন সিনথেসিসের পদ্ধতি। এটা সকলকে একটু আলাদা করে অবশ্যই মাথায় রাখতে বলা হচ্ছে, প্রোটিন সিনথেসিসের পদ্ধতি এটাই একমাত্র পদ্ধতি। ঠিক আছে, তো প্রোটিন সংশ্লেষণের এটাই একমাত্র পদ্ধতি। আমরা সরাসরি প্রোটিনের গঠনে চলে যাব। দেখো, প্রোটিনের গঠন আলোচনা করতে গিয়ে আবার বলবো যে প্রথমেই মাথায় রাখবো যে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল। কিন্তু আমরা দেখবো যে প্রোটিনের বিভিন্ন গঠন হয়ে থাকে, অর্থাৎ প্রাথমিক গঠন দেখতে পাই প্রোটিনের, আমরা গৌণ গঠন দেখতে পাই, ত্রিমাত্রিক এবং কোয়াটারনারি স্ট্রাকচারও দেখতে পাই। তো প্রোটিনের গঠনটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে কম্পিটিটিভের জন্য গুরুত্বপূর্ণ। একটু ভালো করে বুঝে নেবে। তো আশা করছি এই জায়গাটা আমি বুঝতে পারি। একটু দেখে নাও স্ট্রাকচার, এখানে লিখছি প্রোটিনের স্ট্রাকচার। প্রোটিনের স্ট্রাকচার আমরা চার প্রকারের স্ট্রাকচার দেখতে পাই। এক হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক গঠন, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি বা গৌণ স্ট্রাকচার বা গৌণ গঠন, তৃতীয় নম্বর হচ্ছে টার্সিয়ারি বা ত্রিমাত্রিক বলা হয়, টার্সিয়ারি, এবং চতুর্থ নম্বর হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার দেখতে পাই। ঠিক আছে, চতুর্মাত্রিক বলতে পারি, চতুর্মাত্রিক, 4 ডাইমেনশনাল। এক কথায় টার্সিয়ারি হচ্ছে 3 ডাইমেনশনাল, আর অপরদিকে কোয়াটারনারি হচ্ছে 4 ডাইমেনশনাল স্ট্রাকচার। ঠিক আছে, 4 ডাইমেনশনাল স্ট্রাকচার। প্রথমে আলোচনা শুরু করব প্রাইমারি স্ট্রাকচার দিয়ে। প্রাইমারি স্ট্রাকচার একটু দেখে নাও। প্রাইমারি স্ট্রাকচার নির্দিষ্ট সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে আমরা বলতে পারি যে সাধারণত যে সরল রৈখিক বিন্যাস সৃষ্টি করে, যে সরল রৈখিক বিন্যাস সৃষ্টি করে
তাকে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার বা প্রাথমিক গঠন বলা হয়। তো একটু বুঝবে কি বলতে চেয়েছে। স্বাভাবিকভাবে সকলের সামনে লেখাই রয়েছে যে নির্দিষ্ট সংখ্যক অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ধনী দ্বারা, এখানে অবশ্যই আলাদা করে হয়তো মানে এটা উল্লেখ করে দেওয়ার প্রয়োজন রয়েছে যে পরস্পর যুক্ত হয়। কিভাবে যুক্ত হয় না, স্বাভাবিকভাবে আমরা জানি যে পেপটাইড বন্ড দ্বারা, পেপটাইড বন্ড দ্বারা, ঠিক আছে, পেপটাইড বন্ড দ্বারা পরস্পর যুক্ত হয়ে আমরা বলতে পারি যে সরল রৈখিক বিন্যাস সৃষ্টি করে, তাকে প্রোটিনের প্রাথমিক গঠন বলা হয়। ঠিক আছে, দেখো এই প্রাথমিক স্ট্রাকচারে অর্থাৎ প্রাইমারি স্ট্রাকচারে আমরা বলতে পারি যে অ্যামাইনো অ্যাসিডের একটা নির্দিষ্ট রৈখিক সজ্জা দেখতে পাই, একটা লিনিয়ার চেন তৈরি হয়, লিনিয়ার চেন তৈরি হয়। তো এই অ্যামাইনো অ্যাসিডের যে নির্দিষ্ট বিন্যাস সজ্জাক্রম, অ্যাসিডের যে সজ্জাক্রম, সেই সজ্জাক্রম সাধারণত নিয়ন্ত্রিত হয়, আমরা বলতে পারি জিন দ্বারা, নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা। জিন দ্বারা বলতে কি বলতে চেয়েছে, দেখো একটু আগেই বলেছি যে প্রোটিন সংশ্লেষ অর্থাৎ প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষ অর্থাৎ প্রোটিন সিনথেসিস মূলত নিয়ন্ত্রিত হচ্ছে, আমরা দেখব যে এই ডিএনএর অংশ দ্বারা। ডিএনএ থেকে আরএনএ অর্থাৎ এমআরএনএ সৃষ্টি হয় এবং এই এমআরএনএ থেকে মূলত প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে। তাহলে একটা প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিডের যে সজ্জাক্রম সেটা সাধারণত নিয়ন্ত্রিত হচ্ছে জিন দ্বারা। জিন অর্থাৎ ডিএনএর অংশ, জিন অর্থাৎ ডিএনএর অংশ। তো আশা করছি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে একটু বলে দিতে চাই যে এটা বলতে চেয়েছে যে কিছুই নয়, অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে সাধারণত আমরা দেখব যে এই সরল রেখায় সজ্জিত হয় এবং প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি হয়। এন সংখ্যক অ্যামাইনো অ্যাসিড, এই দিকে একইভাবে এন টার্মিনাল পাবো অর্থাৎ এন টার্মিনাল, এদিকে সি টার্মিনাল পাবো। শুধু তাই নয়, একটু বুঝবে যে একটা সরল রেখায় অ্যামাইনো অ্যাসিডগুলি মূলত সজ্জিত এবং পরপর পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত। তো এটা হচ্ছে প্রোটিনের প্রাথমিক গঠন, পেপটাইড বন্ড দ্বারা যুক্ত। তো এটা হচ্ছে মূলত আমরা বলতে পারি যে প্রোটিনের প্রাথমিক গঠন। তো এখানে আলাদা যেটা আমরা আলোচনা করে থাকি যে অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল, যেটা আমরা বুঝি সেটাই এখানে আলাদা করে লেখা রয়েছে। এখানে বিভিন্ন বন্ধনী দেখা যায়, এক পেপটাইড বন্ধনী ছাড়াও, অর্থাৎ পেপটাইড বন্ধনী ছাড়াও এই সরল রেখায় বলা যেতে পারে বা প্রাথমিক গঠনে ডাইসালফাইড বন্ধনী আমরা দেখতে পাই, ডাইসালফাইড বন্ড দেখা যায়, উপস্থিত থাকে। একটু লিখে রাখবে বা একটু মাথায় রাখবে। এরপর চলে যাব গৌণ গঠন বা সেকেন্ডারি স্ট্রাকচারে। ঠিক আছে, গৌণ গঠন বা সেকেন্ডারি স্ট্রাকচার। আচ্ছা, প্রথমেই বলতে হয় যে এই সেকেন্ডারি স্ট্রাকচার এটা আবার দু প্রকারের। গৌণ গঠন প্রোটিনের এটা মূলত আমরা দেখব যে দুটো প্রকারভেদ রয়েছে। এক হচ্ছে আলফা হেলিক্স আর দ্বিতীয় আমরা বলে থাকি বিটা প্লিটেড, বিটা প্লিটেড। ঠিক আছে, মাথায় রাখবে মূলত প্রধান এই দুটো প্রকারই আলোচনা হয়। এছাড়াও আমরা সাধারণত আরও পেয়ে থাকি, এমন নয় যে
আর কোনো ভাগ নেই, রয়েছে, খুব গভীরে আলোচনা করলে দেখা যাবে আরও ভাগ রয়েছে, তবে আমাদের এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আমরা এই দুটো প্রধান ভাগই আলোচনা করে থাকি। ঠিক আছে, তো একটু দেখে নেবে। সাধারণত আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, এইটা ধরে নেওয়া যাক যে প্রোটিনের একটা লিনিয়ার চেন, অর্থাৎ সরল রেখায় অবস্থিত বা সজ্জিত অ্যামাইনো অ্যাসিডের একটা দীর্ঘ শৃঙ্খল। আমরা দেখব যে এই প্রাইমারি স্ট্রাকচার যখন স্বাভাবিকভাবে এই হেলিক্স গঠন তৈরি করে, অর্থাৎ আমরা বলতে পারি যে এইভাবে, এই দিক থেকে না করে আমি এই দিক থেকে করি তাহলে সুবিধা হবে, এইরকম হেলিক্স। তার মানে বুঝতেই পারছো যে এইটা একটা চেন, এরকম ততোধিক লিনিয়ার চেন, অর্থাৎ আমরা বলতে পারি যে একাধিক প্রাইমারি স্ট্রাকচার বা একাধিক লিনিয়ার চেন বা প্রাইমারি স্ট্রাকচার সাধারণত যখন হেলিক্স সৃষ্টি করে, পেঁচিয়ে হেলিক্স সৃষ্টি করে, এটা হেলিক্সের মতো। এবার তুমি বলছো হেলিক্স কি? সাধারণত আমরা ডিএনএতেও এরকম গঠন পেয়ে থাকি, হেলিক্স গঠন। তো এই গঠনটাও আশা করছি বুঝতে পারছো যে অনেকটা হেলিক্সের মতো। ঠিক আছে, তো একেই আমরা বলছি হেলিক্স। তো যখন এরকম হেলিক্স সৃষ্টি করে পেঁচিয়ে তখন আমরা দেখব যে আলফা হেলিক্স গঠিত হয়। তো প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আলফা হেলিক্স, এটা আলফা হেলিক্স। একটু যদি এইভাবে ভেবে দেখি জিনিসটাকে, যে আশা করছি তাহলে বুঝতে অসুবিধা হবে। এরকম হেলিক্স গঠিত হয়, অর্থাৎ সরল রেখায় অবস্থিত অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল যখন এরকম পরস্পর পেঁচিয়ে হেলিক্স গঠন তৈরি করে, তখন আমরা দেখব যে গৌণ গঠন অর্থাৎ আলফা হেলিক্স স্ট্রাকচার গঠিত হয়। এটা যদি ধরে নাও ওপর থেকে যদি দেখি, মানে ওপর থেকে যদি এটাকে দেখা যায়, তাহলে জিনিসটা ভেবে দেখবে যে জিনিসটা এই রকম দেখানোর কথা ওপর থেকে। অবশ্যই আরও স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই রকম দেখানোর কথা। যাই হোক, আশা করছি বোঝা যাচ্ছে। এবার বলছে যে এক্ষেত্রে আমরা দেখব যে আর গ্রুপগুলো সর্বদা বাইরের দিকে থাকে। আর সাইড চেন, এই বৈশিষ্ট্যটা একটু লিখবে যে আর সাইড চেন, আলফা হেলিক্সের ক্ষেত্রে আর সাইড চেন পার্শ্ব শৃঙ্খল, আর সাইড চেন বা পার্শ্ব শৃঙ্খল আমরা বলতে পারি যে সর্বদা বাইরের দিকে থাকে। এখানে এই গঠন তৈরি হওয়ার কারণ কি? এই গঠন তৈরি হওয়ার কারণ হচ্ছে যে এই অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, ভালো করে বুঝে নাও, এই অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আর এই অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন বন্ধনী গঠিত হয়। আমরা বলতে পারি যে হাইড্রোজেন বন্ধনী গঠিত হয়, এইচ বন্ড। আর এই এইচ বন্ড তৈরি হওয়ার জন্য এরকম হেলিক্স গঠন দেখা যায়। তাহলে হাইড্রোজেন বন্ড দ্বারা অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল যুক্ত হয়ে আমরা বলতে পারি যে এই হেলিক্স গঠন তৈরি করে। শৃঙ্খল যুক্ত হয়ে এই হেলিক্স তৈরি হয়, হেলিক্স সৃষ্টি হয়। তো এই হচ্ছে আমার সেকেন্ডারি স্ট্রাকচার। তো আশা করছি সেকেন্ডারি স্ট্রাকচার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, এত পেঁচানোর প্রয়োজন ছিল না। একটা ওপর থেকে যদি দেখি তাহলে এরকম গোলই স্বাভাবিক দেখাবে, যেখানে আমার উদ্দেশ্য হচ্ছে বোঝানোর যে আর গ্রুপগুলো সর্বদা বাইরের দিকে থাকে, আর সাইড চেন বা পার্শ্ব শৃঙ্খল সর্বদা এই হেলিক্সের বাইরে থাকবে।
অর্থাৎ হেলিক্সের সর্বদা বাইরে থাকবে, ঠিক আছে, এই হেলিক্সের বাইরে। তাহলে এখানে থাকলে এরকম দেখাবে, এই বলতে পারি। আশা করছি বোঝাতে পেরেছি। এগিয়ে যাব, বলছি বিটা প্লিটেড। তো আগে প্লিটেড স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করব। প্লিট বলতে কেমন দেখায় আগে সেটা বুঝবো। সাধারণত একটা প্লিট এরকম আমরা বলতে পারি যে অনেকটা মানে পাতের মতো, ঠিক আছে, এরকম প্লিটেড স্ট্রাকচার। দাঁড়াও 1 মিনিট। তো আশা করছি বোঝাতে পেরেছি যে এইগুলোকে প্লিট বলা হচ্ছে। এক একটা প্লিটের গঠনটা অনেকটা এই রকম হয়ে থাকে। অনেক সময় আমরা টালির ঘরের উপর এই ধরনের গঠন দেখতে পাই, তো সেটাকেই প্লিটেড স্ট্রাকচার বলছে। এগুলোকেই মূলত প্লিট বলা হচ্ছে। তো এই প্লিটেড স্ট্রাকচার কিভাবে গঠিত হয় একটু দেখবে। আমরা বিশেষ করে দেখব যে যখন অ্যামাইনো অ্যাসিডগুলি তার একটা নির্দিষ্ট সজ্জাক্রম রয়েছে, অর্থাৎ গৌণ স্ট্রাকচার মানে ততোধিক অ্যামাইনো অ্যাসিডগুলি সাধারণত আমরা দেখব যে একটা নির্দিষ্ট ক্রমে সজ্জিত হয়। শুধু তাই নয়, অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু গৌণ স্ট্রাকচার, ফলে এখানে ততোধিক অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলা অর্থাৎ প্রাইমারি স্ট্রাকচার যুক্ত হয়ে তৈরি হয়। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আলফা হেলিক্সেও ততোধিক প্রাইমারি স্ট্রাকচার যুক্ত হয়ে এই গঠন তৈরি হয়েছে। তো এখানেও ততোধিক প্রাইমারি, মানে এটা একটা ধরে নাও কথার কথা, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, ধরে নিচ্ছি যে এইটা একটা প্রাইমারি স্ট্রাকচার, এইটা আরেকটা প্রাইমারি স্ট্রাকচার। দুটো প্রাইমারি স্ট্রাকচার স্বাভাবিকভাবে পরস্পরের সঙ্গে এরকম বন্ড, বিভিন্ন বন্ধনী দ্বারা যুক্ত হবে এবং ঠিক এরকম প্লিটের মতো সজ্জিত হবে, মাথায় রাখবে। অর্থাৎ এই একটা প্রাইমারি স্ট্রাকচার ওপরটা, নিচে একটা প্রাইমারি স্ট্রাকচার, এবং এরা পরস্পরের সঙ্গে কিসের মাধ্যমে যুক্ত? এরা পরস্পরের সঙ্গে বন্ধনীর মাধ্যমে, বিভিন্ন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকবে। এখানে এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বন্ধনী, ঠিক আছে, এটা হচ্ছে বন্ধনী। এই বন্ড দ্বারা যুক্ত হয়ে, বিভিন্ন ধরনের বন্ধনী দ্বারা যুক্ত হয়ে আমরা দেখব যে এই প্লিটেড স্ট্রাকচার গঠিত হয়। তো ততোধিক প্রাইমারি স্ট্রাকচার এরকম প্লিট গঠন করে এইভাবে সজ্জিত হয়ে। তো সজ্জাক্রমটা একটু একটা মানে বোঝার জন্য একটা সাধারণত কেমিক্যাল স্ট্রাকচার দেখার চেষ্টা করব। এখানে আমি এই অংশটা একটু মুছবো। একটু দেখবে কিভাবে তৈরি হতে পারে। আমি একটা প্রাইমারি স্ট্রাকচার দেখাচ্ছি, তারপর একটু নিজেকে বুঝে নিতে হবে
এখানে নিচে একটা প্রাইমারি শৃঙ্খল রয়েছে। তো এই একটি প্রাইমারি শৃঙ্খল অর্থাৎ প্রাইমারি স্ট্রাকচার কিভাবে গঠিত হচ্ছে? এইভাবে গঠিত হচ্ছে। গঠিত মানে এইভাবে গঠিত হওয়ার কারণ হচ্ছে, দেখতে পাচ্ছ যে এখানে একটা আর বাইরের দিকে, একটা আর ভেতর দিকে, মাথায় রাখবো, একটা আর বাইরের দিকে, একটা আর ভেতর দিকে। তাহলে এইভাবে যখন গঠিত হচ্ছে তখন স্বাভাবিকভাবে আমরা দেখব যে পরপর এইখানেও স্বাভাবিকভাবে একটা গঠিত হবে, দিয়ে আমরা বলতে পারি যে প্লিটেড স্ট্রাকচার তৈরি হবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। এই একটি প্রাইমারি স্ট্রাকচার দেখানো হয়েছে যেখানে একটা আর বাইরের দিকে, একটা আর ভেতর দিকে, এইভাবে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটি সরল রেখায় সজ্জিত হয়। এরকম ততোধিক অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পরের সঙ্গে, মানে বলা যেতে পারে যে প্রাইমারি স্ট্রাকচার, ততোধিক প্রাইমারি স্ট্রাকচার পরপর বিভিন্ন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে এরকম প্লিটেড স্ট্রাকচার গঠন করে। আর এটা হওয়ার কারণ হচ্ছে এখানে একটি আর বাইরের দিকে থাকে, মানে পার্শ্ব শৃঙ্খল, অর্থাৎ বিটা প্লিটেডের ক্ষেত্রে পার্শ্ব শৃঙ্খল আর সাইড চেন, আর সাইড চেন সাধারণত একটি ভেতরের দিকে, একটি ভেতরের দিকে অবস্থিত, ভেতরের দিকে অবস্থিত, আর অপরটি বলা যেতে পারে যে বাইরের দিকে অবস্থিত, যার জন্য এই প্লিটেড স্ট্রাকচার গঠিত হয়, বাইরের দিকে অবস্থিত। শুধু তাই নয়, এখানে বিভিন্ন বন্ধনী যেমন আমরা দেখব যে হাইড্রোজেন বন্ধনী, হাইড্রোফোবিক বন্ধনী বন্ড, এছাড়া সকলেই কি তাই শুনতে পাচ্ছ না? অয়ন, আমার মনে হচ্ছে তো আমি যেটুকু বুঝেছি, একটু শুনবে, আমি যেটুকু বুঝেছি তোমার এমনি জয়েন হতে খুব অসুবিধা হচ্ছিল বারবার, আমি যেটা বুঝলাম। এক মিনিট, যেটা আমার মনে হচ্ছে তোমার ডেটাতে কোনো প্রবলেম রয়েছে, ডেটা এক্সস্ট হয়ে গেছে বা কিছু, কারণ আমি দুবারই দেখলাম তোমার জয়েন হতে প্রচুর সময় লেগে যাচ্ছে। তো তুমি একটু দেখো, রিচেক করো, বা অন্য কোনো ডিভাইস থেকে যদি জয়েন করতে পারো জয়েন করো, সঙ্গে সঙ্গে লিঙ্কটাকে ফরওয়ার্ড করে অন্য কোনো মোবাইল থাকলে সেখান থেকে জয়েন করো যেখানে ডেটা আছে, ঠিক আছে? কারণ তোমার ডেটার জন্য হতে পারে। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক বন্ড, আয়নিক বন্ড, এবং আমরা দেখব যে বলা যেতে পারে যে এখানে সমযোজী বন্ধনীও দেখা যায়, আর এই বিভিন্ন এক্সেট্রা, ঠিক আছে, বিভিন্ন ধরনের বন্ধনী, ডাইসালফাইড বন্ড ইত্যাদি বিভিন্ন ধরনের বন্ধনী এই প্লিটেড স্ট্রাকচারে আমরা দেখতে পাই। যাই হোক, টারশিয়ারি গঠন, আশা করছি এটা আর বলার দরকার নেই, ঠিক আছে, বোঝাতে পেরেছি। এগিয়ে যাব টারশিয়ারি গঠন। দেখে নাও টারশিয়ারি গঠন। আচ্ছা, এখানে একটু আলাদা করে বলে দেব, একটু জেনে নেবে, যেটা হয়তো একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে পারে। সেটা হচ্ছে যে এই আলফা হেলিক্স, ঠিক আছে, আলাদা করে লিখে দিচ্ছি। আলফা হেলিক্স মূলত আমরা দেখব যে এই ধরনের প্রোটিন আমরা চুল, নখ, ঠিক আছে, বলা যেতে পারে পালক, শিং ইত্যাদিতে এই আলফা হেলিক্স গঠন দেখতে পাই, ঠিক আছে। এটা একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম যে এই সকল ক্ষেত্রে যে প্রোটিন আমরা পেয়ে থাকি সেই প্রোটিনটা হচ্ছে আলফা হেলিক্স। একটু বলে দিই, এটা কেরাটিন প্রোটিন, ঠিক আছে, এটা কেরাটিন প্রোটিন, সাধারণত কেরাটিন।
তো এটা গঠনটা কেমন? এটা হচ্ছে স্বাভাবিকভাবেই আলফা হেলিক্স গঠন। আচ্ছা, একটু এগিয়ে যাব। টারশিয়ারি স্ট্রাকচার, টারশিয়ারি বা ত্রিমাত্রিক মানে থ্রি ডিমেনশনাল, ঠিক আছে, থ্রি ডাইমেনশনাল মানে 3D। তো টারশিয়ারি স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় একটা হলো উলেন বল, হলো উলেন বল, অর্থাৎ আমরা যদি উলের একটা বল ধরে নিই তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে ফাঁপা, হলো বলতে এখানে মাঝখানটা ফাঁকা, মানে বলছে ফাঁপা উলের বলের মতো। আর আমরা যদি বইয়ের চিত্র দেখি তাহলে বইয়ে সাধারণত এইভাবে আঁকা থাকে, ঠিক আছে, এইভাবে এইভাবে। তো যাই হোক, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। এটাকে বলা হচ্ছে হলো উলেন বল। একটু মাথায় রাখতে হবে যে আলফা এবং বিটা এই স্ট্রাকচার সাধারণত ভাঁজ হয়ে অতিরিক্ত মাত্রায়, বুঝতেই পারছি, আলফা এবং বিটা সেটা ভাঁজ হয়ে এই টারশিয়ারি স্ট্রাকচার অর্থাৎ 3D স্ট্রাকচার গঠিত হয়, টারশিয়ারি স্ট্রাকচার গঠিত হয়। তো এই অতিরিক্ত মাত্রায় ভাঁজ সৃষ্টি হওয়ার পেছনে আমরা দেখব যে বিভিন্ন বন্ধনী রয়েছে যেগুলি এই ভূমিকা পালন করে। আমরা দেখব যে এর উদাহরণ হচ্ছে এক্সাম্পল, সাধারণত গ্লোবিউলার প্রোটিনগুলি বলা যেতে পারে, গ্লোবিউলার প্রোটিনগুলি আমরা বলতে পারি যে এই টারশিয়ারি প্রকৃতির হয়ে থাকে। গ্লোবিউলার বলতে গোলাকার প্রোটিনকেই নির্দেশ করছে, গ্লোবিউলার বলতে গোলাকার প্রোটিনকেই নির্দেশ করছে, ঠিক আছে। আমরা লোকোমোশন এবং মুভমেন্ট পড়েছি, সেখানে জি অ্যাক্টিন পড়েছি, মনে করে দেখবে জি অ্যাক্টিন উদাহরণ দিচ্ছি। তো আশা করছি এর উদাহরণ পাওয়া গেছে। জি অ্যাক্টিন মানে গ্লোবিউলার অ্যাক্টিন, গ্লোবিউলার অ্যাক্টিন, গ্লোবিউলার অ্যাক্টিন, ঠিক আছে। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়, এগুলি গোলাকার প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও আমরা আরো উদাহরণ দেখতে পারি, যেমন হিস্টোন এবং বিভিন্ন উৎসেচক, এনজাইম, এনজাইম এই টারশিয়ারি স্ট্রাকচার দেখা যায়। বলছে এখানে এই অতিরিক্ত মাত্রায় ভাঁজ সৃষ্টি হতে আমরা বলতে পারি যে সাহায্য করে বিভিন্ন বন্ধনী, বিভিন্ন বন্ড বা বিভিন্ন বন্ধনী। সেই বন্ধনীগুলি উদাহরণ হচ্ছে আয়নিক বন্ড, আয়নিক বন্ড আমরা বলতে পারি। এছাড়া হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড বন্ড, ডাইসালফাইড বন্ড ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন বন্ধনীর সাহায্যে অতিরিক্ত মাত্রায় মূলত আমরা দেখব যে এটি ভাঁজ হয়ে সাধারণত এই বলা যেতে পারে যে টারশিয়ারি স্ট্রাকচার গঠিত হয়। পাশে কোয়াটারনারি স্ট্রাকচারটাও দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ 4 ডাইমেনশনাল স্ট্রাকচার। সাধারণত এখানে একাধিক পলিপেপটাইড ইউনিট থাকে। এবার একাধিক পলিপেপটাইড ইউনিট বা একক বলতে কি বোঝাচ্ছে দেখে নাও। একটা উদাহরণ দিচ্ছি, যেমন বলছে হিমোগ্লোবিন। একটু মনে করার চেষ্টা করবো, কারণ হয়তো এর পূর্বে আমরা আলোচনা করেছি যে হিমোগ্লোবিন মূলত 4 প্রকার পলিপেপটাইড নিয়ে গঠিত, 2টি আলফা পলিপেপটাইড, 2টি বিটা পলিপেপটাইড। তো আশা করছি এটা সকলের মনে রয়েছে যে 4 প্রকার পলিপেপটাইড শৃঙ্খল। তো এই জন্য বলা হচ্ছে একাধিক পলিপেপটাইড একক নিয়ে গঠিত। এবার এখানে আমরা দেখব যে এটা যেমন একটা টারশিয়ারি স্ট্রাকচার,
তাহলে এইরকম একাধিক টারশিয়ারি স্ট্রাকচার এর সমন্বয়ে সাধারণত আমরা দেখব যে এই কোয়াটারনারি স্ট্রাকচার গঠিত হয়। একাধিক টারশিয়ারি স্ট্রাকচারের সমন্বয়ে আমরা বলতে পারি যে কোয়াটারনারি স্ট্রাকচার গঠিত হয়। তার মানে এই এক একটা টারশিয়ারি স্ট্রাকচারকেই, এটা আশা করছি বুঝতে পারছো, যে এই এক একটা টারশিয়ারি ত্রিমাত্রিক গঠনকে এক একটি পলিপেপটাইড একক বলা হচ্ছে, পলিপেপটাইড ইউনিট বলা হচ্ছে। এইবার আশা করছি বুঝতে পারছো যে একটা প্রোটিন এবং একটা পলিপেপটাইডের মধ্যে তার পার্থক্যটা কোথায়। পলিপেপটাইডের থেকেও ক্ষুদ্র হচ্ছে, এই প্রোটিনের থেকেও ক্ষুদ্র হচ্ছে পলিপেপটাইড, কারণ এগুলোকে এক একটা পলিপেপটাইড ইউনিট বলছে। আর একাধিক পলিপেপটাইড ইউনিট গঠন করছে প্রোটিনের কোয়াটারনারি গঠন। তো প্রোটিন আমরা বলতে সাধারণত আলফা বলতে পারি যে এর মানে আরও বৃহৎ অণু, যেটি মূলত ততোধিক পলিপেপটাইড ইউনিট নিয়ে গঠিত, মানে আরও ততোধিক পলিপেপটাইড ইউনিট একটা নিয়ে গঠিত। আর পলিপেপটাইড ইউনিট বলতে টারশিয়ারি স্ট্রাকচারকে বোঝায়। এখানে একটু বলে দেওয়ার দরকার আছে সকলকে, এটা একটু বুঝে নিতে হয় যে সাধারণত অ্যামাইনো অ্যাসিড গঠন করে পলিপেপটাইড। পলিপেপটাইড যেটা আমরা বলে থাকি শৃঙ্খল, অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল। মাথায় রাখবে, একটা অ্যামাইনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খলকে পলিপেপটাইড শৃঙ্খল বলা যেতে পারে, কারণ ওখানে বহু পেপটাইড যুক্ত হয়ে থাকে। এই পলিপেপটাইড শৃঙ্খলই স্বাভাবিকভাবে এরপর প্রাথমিক হবে, প্রাথমিক সর্বদা সেকেন্ডারিতে পরিণত হবে, অর্থাৎ সরাসরি কখনো সেকেন্ডারি হয় না। সরাসরি এটা গৌণ স্ট্রাকচারে কখনোই একটা প্রোটিনের গৌণ স্ট্রাকচার সরাসরি কখনোই দেখা যাবে না। তো প্রথমে কি তৈরি হতে হবে? প্রথমে অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে বহু পেপটাইড যুক্ত একটা শৃঙ্খল তৈরি করবে, যেটা স্বাভাবিকভাবে আমরা বলতে পারি প্রাইমারি প্রকৃতির। প্রাইমারি হওয়ার পর সেটা পরিণত হয় সেকেন্ডারিতে, এবং সেকেন্ডারি স্বাভাবিকভাবে পরিণত হবে টারশিয়ারিতে। সেটা বুঝলাম আশা করছি। এখানে লেখাও আছে যে সেকেন্ডারি স্ট্রাকচার ভাঁজ হয়ে টারশিয়ারি স্ট্রাকচারে পরিণত হয়। তো সরাসরি কখনো টারশিয়ারি স্ট্রাকচার দেখতে পাই না। টারশিয়ারি স্ট্রাকচার কিসে পরিণত হয়? টারশিয়ারি স্ট্রাকচার কোয়াটারনারি স্ট্রাকচারে পরিণত হয়। টারশিয়ারি স্ট্রাকচার কিসে পরিণত হবে? কোয়াটারনারি। কি গঠন করবে? কোয়াটারনারি। তাহলে কোয়াটারনারি স্ট্রাকচার সব শেষে এসে গঠিত হয়, আমরা এটা বলতে পারি। তো আশা করছি এখানে আর আলাদা করে আলোচনা করার মতো সেরকম কিছু নেই। আচ্ছা, প্রোটিনের শ্রেণী বিভাগ দেখো, একটু বলে দিচ্ছি। এগুলো প্রোটিন পড়তে গিয়ে জানতেই হয়, অর্থাৎ এগুলো বাদ দিয়ে আমরা সাধারণত কখনোই প্রোটিন আলোচনা করতে, মানে প্রোটিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমাদের হবে না। তো বলতে পারো এগুলো হয়তো বিশেষ প্রশ্নের জায়গা নয়, আমি আবার বলবো। হ্যাঁ, এগুলো সত্যিই বিশেষ প্রশ্নের জায়গা না। কোনো জায়গায় বিশেষ করে এগুলো মানে শ্রেণী বিভাগ বলে হয়তো প্রশ্ন খুব একটা দেখা যায় না, ভালো করে বুঝবে। কিন্তু এই শ্রেণী বিভাগ আলোচনা করলে সাধারণত আমাদের ধারণা হয় যে বিভিন্ন প্রকারের প্রোটিন কি। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যে আমরা বিভিন্ন টার্মস পেয়ে থাকি, যেমন কথার কথা হিমোগ্লোবিন পড়তে গেলেই আমরা দেখব যে লেখা থাকে যে হিমোগ্লোবিন ইজ আ মেটালোপ্রোটিন অ্যান্ড হিমোগ্লোবিন ইজ আ ক্রোমোপ্রোটিন। তো আমাকে হিমোগ্লোবিন যে একটা ক্রোমোপ্রোটিন সেটা বুঝতে গেলে আমাকে এই শ্রেণী বিভাগ আলোচনা করতে হয়। শুধু তাই নয়, আমরা এর আগে শ্বসন আলোচনা করেছি। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। শ্বসনে বিভিন্ন উৎসেচক আমরা দেখেছি, ক্রেবস চক্রে বলো বা বিভিন্ন ধাপে বিভিন্ন উৎসেচক যুক্ত রয়েছে। তো বিভিন্ন উৎসেচক তাদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখা গেছে যে অনেক সময় লেখা থাকে যে এটা ফ্ল্যাভোপ্রোটিন, ঠিক আছে, এইভাবে উল্লেখ করা থাকে। তো ফ্ল্যাভোপ্রোটিন জিনিসটা কি সেটা যদি বুঝতে হয়, তো এরকম অনেক প্রচুর আমরা টার্মস পেয়ে থাকি, যে টার্মসগুলো আমাদের চলার পথে আমরা সাধারণত পাই, এবং সেগুলোকে যদি আলাদা করে আমাদের বুঝতে হয়, তাহলে এই জায়গায় প্রোটিনের ক্লাসিফিকেশনটা বা শ্রেণী বিভাগটা একটু আলোচনা করে নেওয়ার দরকার আছে। দেখো, প্রোটিনকে সাধারণত বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে সিম্পল প্রোটিন। সিম্পল প্রোটিন অর্থাৎ সরল প্রোটিন। এই সিম্পল প্রোটিন আবার দু প্রকার হয়, গ্লোবিউলার প্রকৃতির হয়ে থাকে, গ্লোবিউলার প্রকৃতির হয়ে থাকে, আবার ফাইব্রাস প্রকৃতিরও হতে পারে, ঠিক আছে।
গ্লোবিউলার মানে গোলাকার, ফাইব্রাস কথাটি ফাইবার থেকে এসছে, তন্তুময় বোঝাচ্ছে, দণ্ডাকার বোঝাচ্ছে। তো ফাইব্রাস প্রোটিন সাধারণত আমরা বলতে পারি যে দণ্ডাকার প্রোটিন বা তন্তুময় প্রোটিন। এখানে গ্লোবিউলার প্রোটিনকে আবার দুভাবে ভাগ করে আলোচনা করা যেতে পারে। এক হচ্ছে পাতিত জলে দ্রাব্য, পাতিত জলে দ্রাব্য, জলে দ্রাব্য, আর এক হচ্ছে পাতিত জলে জলে অদ্রাব্য। তো একটু দেখে নেব। দেখো, পাতিত জলে দ্রাব্য বা পাতিত জলে অদ্রাব্য সেটা বড় কথা নয়, গ্লোবুলার প্রোটিন কি কি হতে পারে সেটাই এখানে হয়তো আলাদা করে আমাদের আলোচনার বিষয়। যেমন এখানে পাতিত জলে দ্রাব্য যেগুলি, সেগুলো হচ্ছে অ্যালবিউমিন, প্রোটামিন এবং হিস্টোন। অ্যালবিউমিন, প্রোটামিন এবং হিস্টোন। পাতিত জলে অদ্রাব্য আমরা দেখব যে গ্লুটেলিন, প্রোলামিন এবং গ্লোবিউলিন। গ্লুটেলিন, প্রোলামিন, এক মিনিট, অয়ন অনলাইন ক্লাস করছো নাকি? খুব অয়ন জয়েন করতে পেরেছো? হ্যাঁ, তোমার নেটওয়ার্কে প্রবলেম রয়েছে, আশা করছি বাকি সকলেই স্পষ্ট শুনতে পাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে মনে হচ্ছে খুব অনলাইন ক্লাস করছো, ডেটা এক্সস্ট হয়ে যাচ্ছে। যাই হোক, যেদিন ক্লাস থাকবে একটু চেষ্টা করবে, এখন তো দেখতে গেলে তোমাদের 4 দিন 5 দিনই ক্লাস হচ্ছে, তো একটু চেষ্টা করবে ডেটা যেন এক্সস্ট না হয়। হ্যাঁ, কিছু ওই কমে গেছে বলে, ওটাই হচ্ছে কমে গেছে বলে, ওই জন্য একটু ওটাকে মাথায় রাখবে, এটা আমি বলে দিলাম। যাই হোক, আচ্ছা, প্রোলামিন ছাড়া গ্লোবিউলিন, ঠিক আছে, এইটা লাস্ট দেখে নাও একটু। এই শ্রেণী বিভাগটায় আজকে প্রোটিনে পড়াবো, পরের দিন অন্যটা করাবো, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন ছাড়া, সিম্পল ছাড়া আমরা দেখবো যে কনজুগেটেড প্রকৃতির হয়ে থাকে। কনজুগেটেড মানে সংযুক্ত, দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে। এবার অনেকে জিজ্ঞেস করবে সরল প্রোটিন কি? সরল প্রোটিন মানে সংযুক্ত নয়, অর্থাৎ অপর কোনো পদার্থের সঙ্গে সংযুক্ত থাকে না, তাকে বলছে সিম্পল বা তাকে বলছে সরল। আর কনজুগেটেড বলতে বোঝা যাচ্ছে যে অপর কোনো বস্তুর সঙ্গে যুক্ত থাকে, তাকে বলছে কনজুগেটেড, বা এক কথায় তাকে বলে সংযুক্ত। সংযুক্ত এটা সাধারণত আমি অফলাইনে করালে বই থেকেই বলে দিই, কারণ ওই যে বললাম যে এটা হয়তো প্রশ্নের জায়গা না, কিন্তু এগুলো জানতে হয়, ওই জন্য একবার দেখিয়ে দিই। তো এখানে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বলছে বিভিন্ন কনজুগেটেড প্রোটিন আমরা যদি দেখি, তাহলে এক হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন, ঠিক আছে, ক্রোমোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন। এছাড়া আমরা দেখব যে গ্লাইকোপ্রোটিন, ফসফোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, ফসফোপ্রোটিন, লাইপোপ্রোটিন, আরও কিছু রয়েছে যেমন মেটালোপ্রোটিন ইত্যাদি। একটু বুঝবে। বলছে ফ্ল্যাভোপ্রোটিন, যেমন শ্বসনে আমরা যে বিভিন্ন উৎসেচক পেয়ে থাকি সেগুলো ফ্ল্যাভোপ্রোটিন প্রকৃতি। যেমন একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, সাকসিনিক ডিহাইড্রোজেনেজ, আশা করছি সকলের মনে পড়বে। সাকসিনিক ডিহাইড্রোজেনেজ, হ্যাঁ বলছি, স্পষ্ট শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করবে? আচ্ছা, অনেকেই জয়েন করেনি, যাই হোক, আশা করা যাচ্ছে করবে। ঠিক আছে,
তো একটু দেখে নাও। বলছে ফ্ল্যাভোপ্রোটিন, যেমন ক্রেবস চক্রে আমরা একটা উৎসেচক আলোচনা করেছি সাকসিনেট ডিহাইড্রোজেনেস, তো পড়তে গেলেই দেখবে যে লেখা থাকে যে এটা ফ্ল্যাভোপ্রোটিন, ঠিক আছে, ফ্ল্যাভোনয়েড যৌগ যুক্ত হয়ে থাকে। তো ঠিক আছে, ক্রোমোপ্রোটিন তো বোঝাই যাচ্ছে এর একটা কাজ আছে। কাজ কি না, এটি উৎসেচক রূপে ভূমিকা পালন করে। ক্রোমোপ্রোটিন যেমন হিমোগ্লোবিন হচ্ছে এক প্রকার ক্রোমোপ্রোটিন, হিমোগ্লোবিন হচ্ছে এক প্রকার আমরা বলতে পারি ক্রোমোপ্রোটিন। নিউক্লিয় প্রোটিন আশা করছি বলার দরকার নেই যে এটা মূলত ক্রোমোজোমে আমরা পেয়ে থাকি, ঠিক আছে, ক্রোমোজোমে হচ্ছে এই নিউক্লিয় প্রোটিন পাওয়া যায়। গ্লাইকোপ্রোটিন বলছে শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেটের সঙ্গে যদি এই বিশেষ করে প্রোটিন যুক্ত করা হয়, কার্বোহাইড্রেটের সঙ্গে যদি প্রোটিন যুক্ত করা হয় তখন আমরা গ্লাইকোপ্রোটিন পাই, ঠিক আছে। গ্লাইকোপ্রোটিন, এই গ্লাইকোপ্রোটিন বিভিন্ন দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিকা পালন করে। একটা উদাহরণ আমি এই মুহূর্তে দিচ্ছি, যেমন আমরা দেখব যে বিশেষ করে এই গ্লাইকোপ্রোটিনগুলি রিসেপ্টর রূপে দেহে ভূমিকা পালন করে, রিসেপ্টর রূপে দেহে ভূমিকা পালন করে। ফসফোপ্রোটিন, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড মানে ফসফেট, ফসফরিক অ্যাসিড বলতে অর্থাৎ ফসফেট, ঠিক আছে। এই ফসফেটের সঙ্গে যদি প্রোটিন যুক্ত হয় তখন এই ফসফোপ্রোটিন মূলত আমরা বলতে পারি যে গঠিত হয়। যেমন দুধের কেসিনোজেনে আমরা ফসফোপ্রোটিন পেয়ে থাকি, ঠিক আছে। দুধের কেসিনোজেন, দুধের কেসিনোজেন, কেসিনোজেনে, কেসিনোজেন, কেসিনোজেন হচ্ছে দুগ্ধ প্রোটিন, এতে ফসফোপ্রোটিন পাওয়া যায়। লাইপোপ্রোটিন, লিপিডের সঙ্গে যখন প্রোটিন যুক্ত হয় তখন তাকে লাইপোপ্রোটিন বলে, তখন তাকে লাইপোপ্রোটিন বলে, ঠিক আছে। লিপিডের সঙ্গে যখন প্রোটিন যুক্ত হয় তখন তাকে আমরা লাইপোপ্রোটিন বলি। লাইপোপ্রোটিন কোথায় পাওয়া যায়? কোষ পর্দায়, সেল মেমব্রান, কোষ পর্দা, সেল মেমব্রান, কোষ পর্দায় আমরা পেয়ে থাকি। একইভাবে আমরা দেখব যে মেটালোপ্রোটিন, মেটালের সঙ্গে যখন যুক্ত, মেটাল মানে ধাতুর সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ মেটাল প্লাস প্রোটিন, মেটাল প্লাস প্রোটিন। তো আমরা বলতে পারি যে রেকর্ডিং ইন প্রগ্রেস, হিমোগ্লোবিন হচ্ছে এই মেটালোপ্রোটিনের একটা উদাহরণ, হিমোগ্লোবিন হচ্ছে মেটালোপ্রোটিনের একটা উদাহরণ। এখানে আলাদা করে একটু বলবো, এগুলো যেমন একটু বুঝবে। যেমন অ্যালবিউমিন, দেহে আমরা দেখব যে বিশেষ করে রক্তরসে অ্যালবিউমিন যে আমরা প্রোটিন পাই, বিশেষ করে অ্যালবিউমিন এবং গ্লোবিউলিন উভয় ধরনের প্রোটিন আমরা পেয়ে থাকি। অ্যালবিউমিন আমাদের অভিস্রবণীয় চাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, অভিস্রবণীয় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ঠিক আছে। অভিস্রবণীয় নিয়ন্ত্রণ বা ওসমো রেগুলেশন, ওসমো রেগুলেশন বলা যেতে পারে, ঠিক আছে। প্রোটামিন আমরা সাধারণত ডিমে পেয়ে থাকি। হিস্টোন আশা করছি বলার দরকার নেই, হিস্টোন ক্রোমোজোমে পেয়ে থাকি, ক্রোমোজোমে হিস্টোন পেয়ে থাকি। তো এগুলো সম্পর্কে আশা করছি জানি, এবং এগুলো যদি একটু বই থেকে পড়ে দেখি তো আরও ভালো করে এগুলো সম্পর্কে জানা যায়, আরও ভালো করে এগুলো সম্পর্কে জানা যায়, ঠিক আছে। যেমন গ্লুটেলিন, আমরা যদি দেখি দানা শস্যে গ্লুটেলিন পাওয়া যায়, দানা শস্যে গ্লুটেলিন আমরা পেয়ে থাকি। গ্লোবিউলিন আমাদের দেহে অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে, অ্যান্টিবডি উৎপাদনে মূলত গ্লোবিউলিন বিশেষ ভূমিকা পালন করে। তো এগুলো স্বাভাবিকভাবে রয়েছে। আরও প্রোলামিন, এগুলো তোমরা যদি একটু বই দেখো, একটু যদি আগ্রহ নিয়ে দেখো, তাহলে এগুলো সম্পর্কেও একটু জানলে আশা করছি ক্ষতি নেই। সবচেয়ে এরপর আসবো ডিরাইভড প্রোটিন, ঠিক আছে। ডিরাইভড প্রোটিন, ডিরাইভড মানে লব্ধ, ডিরাইভড কথার অর্থ হচ্ছে লব্ধ। লব্ধ কেন বলা হচ্ছে না, আমরা বলতে পারি যে বিশেষ করে এই সংযুক্ত প্রোটিনের সঙ্গে অপর কোনো পদার্থ যুক্ত করে যে প্রোটিন তৈরি হয়, যে লব্ধ প্রোটিন তৈরি হয়, তাকে বলা হচ্ছে ডিরাইভড প্রোটিন, ঠিক আছে। ডিরাইভ মানে অপর কোনো বস্তু, যেমন হয়তো প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে যে পদার্থটা আমরা পাবো, প্রোটিনকে তঞ্চিত করলে যে উপাদানটা আমরা পাবো, তো সেটা হচ্ছে লব্ধ প্রোটিন, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে প্রোটিনের সঙ্গে বিভিন্ন বস্তুর বিক্রিয়ার ফলে আমরা যেটা পেয়ে থাকি, ঠিক আছে। এক কথায় প্রোটিনের সঙ্গে বলা যেতে পারে যে বিভিন্ন পদার্থের বিভিন্ন
পদার্থ, কনজুগেটেড প্রোটিন, বিশেষ করে কনজুগেটেড প্রোটিনের সঙ্গে বিভিন্ন পদার্থের বিক্রিয়ার ফলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে লব্ধ প্রোটিন, মাথায় রাখবে। তো যেমন এটা আবার দু প্রকার হতে পারে। এটা সাধারণত আমরা দেখব যে এক প্রাইমারি মানে প্রাথমিক হতে পারে, প্রাইমারি, আর এক সেকেন্ডারি হতে পারে। তো প্রাইমারিগুলি কি কি একটু বলে দিই। প্রাইমারি হচ্ছে স্বাভাবিকভাবে আমরা দেখব যে প্রোটিয়ানস, মেটাপ্রোটিনস এবং বিশেষ করে আমরা বলতে পারি যে তঞ্চিত প্রোটিন, ঠিক আছে। প্রোটিয়ানস, মেটাপ্রোটিন এবং তঞ্চিত প্রোটিন মানে কোয়াগুলেটেড তঞ্চিত প্রোটিন বলতে পারি। ওই যে একটু আগেই বললাম যে প্রোটিনকে তাপ প্রয়োগ করলে তঞ্চিত হয়ে গেলে যে পদার্থটা পাই সেটাই হচ্ছে লব্ধ প্রোটিন, ঠিক আছে। আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। একইভাবে সেকেন্ডারি প্রোটিন আমরা যদি দেখি তাহলে প্রোটিওজ, ঠিক আছে, প্রোটিওজ, পেপটোন এবং পেপটাইড, প্রোটিওজ, পেপটোন এবং পেপটাইড, এইগুলি হচ্ছে মূলত বলা যেতে পারে সেকেন্ডারি লব্ধ প্রোটিন। দেখো এই পেপটোন সম্পর্কে আমরা ডাইজেশনে সাধারণত আলোচনা করি, ডাইজেশনে। তো সেখানে আমাদের একটু আমি একটু ছোট্ট কনসেপ্ট একটু বলে দিতে চাই যে যখন প্রোটিনকে প্রথমে আমরা ভাঙবো তো প্রথমেই তার সরল অণু অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড কখনোই পাই না, মাঝখানে আমরা অনেক কিছু পেয়ে থাকি, যেমন প্রোটিওজ পেয়ে থাকি, পেপটোন পেয়ে থাকি। তো বুঝতেই পারছো যে প্রোটিনের সঙ্গে কোনো উৎসেচকের বিক্রিয়ার ফলে যেটা প্রথমে যে মানে মধ্যবর্তী যে পদার্থ তৈরি হয় সেগুলি হচ্ছে প্রোটিওজ বা পেপটোন, এগুলি হচ্ছে লব্ধ প্রোটিন। এমনকি পেপটাইডও পেয়ে থাকি। পরবর্তীকালে আমরা দেখবো যে সেটি সরল অণু অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আশা করছি এই কনসেপ্টটা মাথায় থাকবে। তো এগুলো কি, প্রোটিওজ, পেপটোন, পেপটাইড, এগুলো স্বাভাবিকভাবে হচ্ছে বলা যেতে পারে যে লব্ধ প্রোটিন, যেগুলি বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। এগুলো সব থেকে সরল অণু নয়, ঠিক আছে। তো যেমন প্রোটিয়ানস কিভাবে তৈরি হয় না, আমরা বলতে পারি যে যখন H2 এবং ডাইলিউট অ্যাসিডের সঙ্গে যদি উৎসেচক, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, H2O তার সঙ্গে ডাইলিউট অ্যাসিড তার সঙ্গে এনজাইম যদি প্রয়োগ করা হয় তাহলে আমরা প্রোটিয়ানস পেয়ে থাকি। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, ফাইব্রিনোজেন সাধারণত ফাইব্রিনে পরিণত হয়। তো এই ফাইব্রিনটা হচ্ছে এখানে লব্ধ। মেটাপ্রোটিন দু প্রকার হতে পারে, অ্যাসিড এবং বেস দু প্রকারই হতে পারে, ঠিক আছে। অ্যাসিড এবং বেস প্রকৃতির হতে পারে। অ্যাসিড মেটাপ্রোটিন সেটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার ফলে গঠিত হয়, আর বেস দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে, ফলে বুঝে লিখে নিতে পারো। অ্যাসিড মেটাপ্রোটিন অ্যাসিডের বিক্রিয়ার ফলে গঠিত হয়, যে লব্ধ প্রোটিন গঠিত হয় সেটা হচ্ছে অ্যাসিড মেটাপ্রোটিন, আর যেটা বেসের বিক্রিয়ার ফলে যে লব্ধ প্রোটিন গঠিত হয় সেটা হচ্ছে বেসিক মেটাপ্রোটিন, আমরা বলে থাকি বেসিক মেটাপ্রোটিন। আর তঞ্চিত মূলত তাপ প্রয়োগ করলে বা অ্যালকোহল প্রয়োগ করলে, যা সাধারণত আমরা যেটা দেখব, তাপ অথবা অ্যালকোহল প্রয়োগে আমরা দেখব যে প্রোটিন তঞ্চিত হলে যে লব্ধ প্রোটিন পাওয়া যায়, মানে যে উপাদানটা পাওয়া যায় তঞ্চিত প্রোটিন, তাকেই বলছে তঞ্চিত প্রোটিন বা লব্ধ তঞ্চিত প্রোটিন। অপরদিকে প্রোটিওজ সাধারণত জিনিসটা কি, আমরা কি করে বুঝবো যে কোনটা প্রোটিওজ, কোনটা পেপটোন, কোনটা পেপটাইড, সেটা চিহ্নিত করার একটা উপায় রয়েছে। যেমন অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট যুক্ত করলে এর সঙ্গে এটা অধক্ষিপ্ত হয়, প্রেসিপিটেট তৈরি করে, প্রেসিপিটেশন তৈরি হয়, অধক্ষিপ্ত হয়, ঠিক আছে। অপরদিকে এটা অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে যদি যুক্ত করা হয়, হলে প্রেসিপিটেশন তৈরি হয় না,
একইভাবে এর ক্ষেত্রেও আমরা দেখব যে প্রেসিপিটেশন তৈরি হয় না, প্রেসিপিটেশন তৈরি মানে অদক্ষিপ্ত হয় না। তো পেপটাইড কখনো অদক্ষিপ্ত হবে না অ্যামোনিয়াম সালফেটের সাথে, পেপটন কখনো অদক্ষিপ্ত হবে না অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে। আর স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই প্রোটিওজ কখনো প্রোটিওজ অদক্ষিপ্ত হয়ে থাকে, প্রোটিওজ মাথায় রাখতে হবে যে অদক্ষিপ্ত হয়ে থাকে, ঠিক আছে। এটা উৎসেচকের সঙ্গে যুক্ত হলে মানে প্রোটিন যখন উৎসেচকের সঙ্গে, বিশেষ করে এগুলো প্রোটিন উৎসেচকের আর্দ্র বিশ্লেষণের ফলে, উৎসেচকের আর্দ্র বিশ্লেষণের ফলে এই তিনটে অর্থাৎ প্রোটিওজ, পেপটন এবং পেপটাইড উৎপন্ন হয়। এটা আর্দ্র বিশ্লেষণ, এক কথায় লিখে রাখতে পারো সেকেন্ডারি কিসের জন্য উৎপন্ন হচ্ছে, আর্দ্র বিশ্লেষণ। প্রোটিনের আর্দ্র বিশ্লেষণের জন্য, আর্দ্র বিশ্লেষণের জন্য এগুলি উৎপন্ন হয়। এই যে এখানেই দেখতে পাচ্ছি। কি এই পর্যন্ত ঠিক আছে? আশা করা যাচ্ছে সকলের এই পর্যন্ত ঠিক আছে।